আমার স্নেহ ছাত্রছাত্রী বা আজকে যারা এই ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এই মহাসাগরের বিভিন্ন স্রোত সম্পর্কে জানবো, অথচ ক্লাসটা বড় হবে না, এটা হতেই পারে না। এটা কারোর ক্ষমতা নেই ক্লাসটাকে ছোট করে প্রেজেন্ট করার, তাহলে তোমরা বুঝতে পারবে না। তাই ক্লাসটা একটু বড় হবে, ধৈর্য ধরে পুরোটা শুনবে। তবে হ্যাঁ, শুধু শুনলেই হবে না, তোমাকে কিন্তু অবশ্যই, যদি এই গ্লোবটা তোমার হাতের সামনে থেকে নাও থাকে তাহলে এটা নিশ্চয়ই তোমার আছে। আর যদি এটা না থাকে, আমি চণ্ডীচরণ দাসের ম্যাপ বই বলছি, এরকমই কোনো ব্যাপার নয়। যে কোনো এক ক্লাসের বই যদি না থাকে তাহলে কিন্তু তুমি ভূগোল পড়তে গিয়ে প্রতি মুহূর্তে ঠক্কর খেতে পারো। এবার প্রসঙ্গক্রমে আমি কেন এই ম্যাপ বইটা লাগবে সেটা বলবো। যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রতিনিয়ত যে কোনো ক্লাসের, তবে এখন বর্তমানে সবচেয়ে বেশি ক্লাস করছি ক্লাস 12 সেমিস্টার 4-এ। এছাড়া তোমাদের যে কোনো শিক্ষামূলক আপডেট দিয়ে থাকি। প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত একটা বিশাল বড় স্রোত পড়াতে চলেছি, অবশ্যই একটা লাইক করে দিও। এখন আবার হাই পয়েন্ট দেখাই, হাই পয়েন্টটাও যোগ করে দিও। আর অবশ্যই পরে ভুলে যেতে পারো, এক্ষুনি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আজকে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত শুধু পড়াবো না, এখানে তোমাদের জন্য সম্পূর্ণ যে পিডিএফটা আমি রেডি করে রেখেছি, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে তো আমি পাঠাবোই। এত বড় পিডিএফ এর লিঙ্ক যাচ্ছে না ডেসক্রিপশনে, বা তোমরা খুলতে পারছো না, যাই হোক একটা কিছু সমস্যা হচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। কিছু না পারলেও অবশ্যই পিডিএফ গুলো নিয়ে নিও। হ্যাঁ, তোমাদের অনেকের মনেই প্রশ্ন হচ্ছে যে পিডিএফ গুলো কি ফ্রিতে? অবশ্যই ফ্রিতে। আমি একটি সরকারি স্কুলে চাকরি করি, আমি একদম তোমাদেরকে কথা দিতে পারি শেষ পর্যন্ত কোনো কিছুর জন্যই তোমাদেরকে পে করতে হবে না। প্রতিটা চ্যাপ্টার থেকে পিডিএফ ক্লাস দেওয়া। আমি থার্ড সেমিস্টারে করেছিলাম মক টেস্ট, এবারেও সেটা করব। থার্ড সেমিস্টারের মক টেস্ট করে তোমরা দেখবে পাওয়ার পয়েন্টে করে দেওয়া আছে। এবারের মক টেস্ট তো সেভাবে হবে না, তোমাদের লং কোশ্চেন। আমি খুব শীঘ্রই একটা লং কোশ্চেনের ভিডিও নিয়ে আসবো, কি করে তোমরা 35-এর মধ্যে 35, 40-এর মধ্যে 40 পেতে পারো। তাই অবশ্যই জুড়ে থাকো এই চ্যানেলে। শুরু করছি প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আচ্ছা, প্রশান্ত মহাসাগরীয় স্রোত যদি আমি পড়তে শুরু করি তাহলে আমাকে তো প্রশান্ত মহাসাগরের ম্যাপটা প্রথমে একটু দেখে নিতে হবে। তো সেটা তোমরা অবশ্যই তোমাদের ম্যাপ বইটা খুলে বসো। আমার এখানে ম্যাপ রেডি করা আছে তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে আমি একটু মহাদেশগুলোর পরিচিতি ক্লোজ করে দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আজকে আমি স্কুলে বোর্ডে এঁকে বোঝাবো, সেই ক্লাসটাও দেখে নিবে। আমরা এখানে পৃথিবীর মানচিত্রে আটলান্টিক মহাসাগরকে মাঝে পাচ্ছি। পাশে আছে প্রশান্ত মহাসাগর, এ পাশে আছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর এপাশে কিছুটা এপাশে কিছুটা, তার কারণ কি? পৃথিবী গোল, এটা কিন্তু এভাবে মুড়ে দিলে ওপাশে গিয়ে জুড়ে যাবে পৃথিবীর বৃহত্তম মহাসাগর। একদম আমি এভাবে মুড়েই দেখিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা কি হলো? এটাও প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের বাম দিকে বা পশ্চিম দিকে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো? অস্ট্রেলিয়া, আমাদের এই এশিয়ার অংশ, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে আমাদের রাশিয়ার যে পূর্ব দিকের অংশ, সেই অংশটা। সঙ্গে এখানে দ্বীপগুলো রয়েছে, এখানে কামচাটকা রয়েছে, আর দ্বীপগুলোর কথা বললাম। জাপান যেমন রয়েছে, জাপানের 4টে দ্বীপ, হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউশু। তাছাড়া এখানে ইন্দোনেশিয়া দ্বীপগুলো, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, ফিলিপাইন্স, এগুলো আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি আছে। এবং প্রশান্ত মহাসাগরের ডান দিকে কি আছে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উপকূল, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, এই যে রকি পার্বত্য অঞ্চলের উপকূল এবং আন্দিজ পার্বত্য অঞ্চলের উপকূল। আমার এখানেও তোমাদের ওয়ার্ল্ডের ম্যাপ রেডি করা আছে। এবারে আমি যে প্রথম স্রোতটার কথা বলছি সেটা হচ্ছে পেরু বা হাম্বোল্ড স্রোত। চলে যাও দক্ষিণ আমেরিকার একদম বাঁ দিকটাতে, দেখবে পেরু, চিলি। তাহলে পেরু আর চিলির পাশ দিয়ে গেছে পেরু স্রোত।
তাহলে পেরু স্রোত তো নাম বুঝলাম, তাহলে হামবোল্ড কেন? আমি তোমাদেরকে প্রথমেই বলেছি কিছু জায়গার নাম মনে রাখবে, তাহলে এই স্রোতগুলো হয়ে যাবে। তাহলে পেরু স্রোত পেরুর উপকূলের পাশ দিয়ে গেছে। হ্যাঁ, হামবোল্ড স্রোত নামকরণের অবশ্যই একটি কারণ আছে। আলেকজান্ডার ভন হামবোল্ডের তোমরা নাম শুনেছো? 1802 সালে এই স্রোত আবিষ্কার করেন। তাহলে পেরুর পাশ দিয়ে যে স্রোতটি গেছে সেই স্রোতটি কে আবিষ্কার করেছেন? আলেকজান্ডার ভন হামবোল্ড। এটা কিন্তু তোমাদের যে বৈশিষ্ট্যতে লিখতেই হবে সেরকম কিছু নয়, আমি শুধু গল্পের ছলে একটুখানি বললাম যে পেরুর পাশ দিয়ে গেছে। এবার পেরুর পাশ দিয়ে কিরকম স্রোত গেছে তোমরা একটুখানি পুরো পৃথিবীর যে মানচিত্র, এখানে আটলান্টিককে মাঝে পাচ্ছ, দরকার নেই, আমি প্রথমেই তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কাছে সমস্ত ব্যাপারটা আমি যখন বলে বলে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমি যেহেতু প্রশান্ত মহাসাগরের পরিধি এত বড়, তাই প্রশান্ত মহাসাগরটাকে রেখেছি বলে, আর তোমরা দেখতে পাচ্ছ উত্তর আমেরিকা, আমি দক্ষিণ আমেরিকাটাকে রাখতে পারিনি, মানে আমি বড় করে ফুল স্ক্রিনে পুরো প্রশান্ত মহাসাগরটাকে দেখাতে চেয়েছি। তোমরা উত্তর আমেরিকা, এদিকে দক্ষিণ আমেরিকা আছে, এটা বুঝতে পারছো। এখানে অস্ট্রেলিয়া একটু আগেই দেখিয়ে দিলাম। এবার অস্ট্রেলিয়ার নিচের দিক তোমরা তোমাদের ম্যাপে দেখতে থাকো, একদম কুমেরু বৃত্তেরও নিচে চলে যাচ্ছি। একদম নিচে আমি তোমাদেরকে বলেছি মেরু বায়ু প্রবাহিত যে এলাকা, সেখানটার জল কিন্তু জমে বরফে পরিণত হয়ে থাকবে তার ঠিক উপরের অংশে। তার মানে সুমেরু বৃত্তের উপরের অংশে যখনই এসছি তখনই কিন্তু সেটা পশ্চিমা বায়ুর অধীনে হয়ে যাচ্ছে। আমি আশা করব এই ক্লাসটা দেখার আগে জাস্ট আমি আমার স্কুলে যেটা বোর্ডে ক্লাস করেছি, বারবার বলেছি, আমার গ্রুপে বলেছি যে তোমরা লিখে আমাকে দেখাও, আমি কিন্তু এখনো পর্যন্ত কারুর লেখা পাইনি। যাই হোক, তোমরা হয়তো লিখেছো, তোমাদের প্রত্যেকের আমার নম্বরটা মানে ফোন নাম্বার আছে, সেখানে লিখে পাঠাও, ওটা না করলে করতে পারবে না। এবার পশ্চিমা বায়ুর গতিপথ কিন্তু কোন দিক থেকে কোন দিকে, বায়ু প্রবাহের নাম সবসময় বাতাস যে দিক থেকে আসে, তার মানে পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে আসে। ফলে এইখানে যে বাতাসটা, তার প্রভাবে একটা স্রোত দেখা যায়। এই স্রোতটা হচ্ছে কি শীতল কুমেরু স্রোত। কেন তার এরকম নাম? না, এটা তো কুমেরু বৃত্ত এলাকা এবং যথেষ্ট ঠান্ডা। আমরা জানি যে কুমেরু বৃত্তের ঠিক উপরের অংশ যেটা, সেটা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলের তো আবার ভাগ আছে, কর্কটক্রান্তি রেখার কাছাকাছি এলাকাটা উষ্ণ, আবার কুমেরু বৃত্তের কাছাকাছি ৬৬৬ ডিগ্রি দক্ষিণের কাছাকাছি এলাকাটা তো বেশ শীতল। ফলে এখানে একটা এই মুখী স্রোত প্রবাহিত হয়, তার নাম হচ্ছে শীতল কুমেরু স্রোত। তোমরা এই ক্লাসটা তো দেখবেই, এছাড়া আমি বোর্ডে এই জিনিসটাই বোঝাবো, আজকে অবশ্যই দেখে নিন। এবার কি হলো, এইখানটাতে যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার উপকূল। এবার দক্ষিণ আমেরিকার উপকূলে গিয়ে এ বাধা পেয়েছে, বাধা পেলে স্থলভাগ প্রভাবিত করে সমুদ্র স্রোতকে, আমি আগের ক্লাসে সমুদ্র স্রোত সৃষ্টির কারণে বুঝিয়েছি। এবার এ কি করলো, দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর উপরের দিকে চলতে শুরু করলো, তখনই তার নাম হলো পেরু স্রোত। এখানে পেরু বা হামবোল্ড স্রোত লেখা আছে, তাও আমি লিখে দিচ্ছি, পেরু বা হামবোল্ড। হামবোল্ড স্রোত কেন? আলেকজান্ডার ভন হামবোল্ড এটি আবিষ্কার করেন বলে। এবার এই যে নিরক্ষরেখা, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি যে নিরক্ষরেখা হচ্ছে কি পৃথিবীর যে গোল অংশ তার ঠিক মাঝখানে অবস্থান করছে, এবং এই কোরিওলিস বল বলো, ফেরেল সূত্র বলো, পৃথিবীর আবর্তন জনিত যে বিক্ষেপ ঘটে, এই সমস্ত জিনিসগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি, যে নিরক্ষরেখার উপরের দিকে গেলেই বাতাস তার দিক পরিবর্তন করবে, আবার যদি সে উত্তরে থাকে নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণে গেলেই সে তার দিক পরিবর্তন করবে। তাহলে নিরক্ষরেখায় একটা কিছু ব্যাপার ঘটে, কি ঘটে, এখানে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক, এইখান থেকে বাতাসটা এবার ছিটকে যায়, তো এইখানে গিয়ে স্রোতটা কিন্তু নিরক্ষরেখা অতিক্রম করতে পারবে না, সে কি করলো, এই বরাবর যেতে থাকে। এই যে বরাবর যাচ্ছে, এই বরাবর এখানেও কিন্তু জল আছে, এখানেও কিন্তু জল আছে, সর্বত্র জল আছে। এখানে এই বরাবর যাওয়ার আরেকটি কারণও আছে, সেটি কি না, সেটি হচ্ছে এটি আয়ন বায়ু অধ্যুষিত এলাকা,
আয়ন বায়ুতে তোমরা এঁকেছো ঠিক একটু এই রকম কোণা করে, এটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তার মানে বাতাস সবসময় যেদিক থেকে আসে, তোমার উৎস অঞ্চল থেকে সবসময় নামকরণ হবে, যেদিক থেকে আসে, তাহলে এ পূর্ব দিক থেকে পশ্চিমে যায়, এর নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার উত্তরে। আর এর নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এবার তোমরা আমাকে বলো যে এই স্রোতটা, এখানে যে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আমি পেরু স্রোতটা একটু থেমে গেলাম, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি ধরনের স্রোত হবে? এটা যেহেতু একদম নিরক্ষরেখার কাছে উষ্ণমণ্ডলের অন্তর্গত উষ্ণ স্রোত, মনে রাখবে এটা কিন্তু শীতল স্রোত, এই দুটো হচ্ছে উষ্ণ স্রোত। তাহলে পেরু বা হাম্বল স্রোত কি স্রোত? পেরু বা হাম্বল স্রোত শীতল স্রোতেরই একটা শাখা, তাই পেরু বা হাম্বল স্রোত শীতল স্রোত। এই প্রসঙ্গে মনে রাখো, এই শীতল স্রোত অধ্যুষিত এলাকায় কখনো কখনো, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্গত, কখনো কখনো এই পেরু স্রোতটার জলটা উষ্ণ হয়ে যায়, তখন দেখা দেয় একটা বিপর্যয় এল নিনো। স্বাভাবিক অবস্থায় শীতল, যদি উষ্ণ না হয় শীতল, এই শীতলের কারণে হয় লানিনা, যে লানিনা আমাদের 2025 সালে চলছে। এল নিনো লানিনা নিয়ে আমার চ্যানেলে প্রচুর ক্লাস করে দেওয়া আছে, পার্থক্যর ক্লাস করে দেওয়া আছে, শর্ট ভিডিও করে দেওয়া আছে, কারণ সবার একটা প্রশ্ন ছিল আমার চ্যানেলে এসে এল নিনো এবং লানিনা বুঝিয়ে দিন। তোমরা যদি বলো এই প্রসঙ্গে আজকে স্রোত পড়াতে গিয়ে একদমই হবে না, তো আমি এই প্রথমে পেরু বা হাম্বল স্রোতটা ছেড়ে গেছিলাম এই কারণে যে এটা হচ্ছে এল নিনো এবং লানিনার উৎপত্তি স্থল, এখান থেকে উৎপত্তি লাভ করে। যাই হোক, আমরা একটা স্রোত জানলাম শীতল, এটাও হচ্ছে শীতল, কবে উষ্ণ কবে শীতল এখন ভুলে যাও, পেরু বা হাম্বল স্রোতের নর্মাল যে নিয়ম সেটা হচ্ছে শীতল। উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত, উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উষ্ণ উষ্ণ তো বলেই দিলাম। তাহলে পেরু বা হাম্বল স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়ে আয়ন বায়ু প্রভাবিত এলাকা ধরে চলতে থাকলো। এবার সে তো চলতেই থাকবে, যদি কোনো স্থলভাগ না পায়, যদি সেখানে বৃহৎ আকারের কোনো বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত না হয়, বায়ু প্রবাহ দ্বারাও কিন্তু প্রভাবিত হতে পারে। ভারত মহাসাগরীয় স্রোত দেখলে তোমরা প্রশান্ত আটলান্টিকের পরে ভাববে যে কিভাবে বায়ু প্রবাহ একটা স্রোতের গতি পাল্টে দিচ্ছে। মানে এখানে তোমরা বলবে যে আপনি তো এতক্ষণ ধরে বলছেন বায়ু প্রবাহ প্রভাবিত করে, হ্যাঁ বায়ু প্রবাহ প্রভাবিত করে, নিয়ত বায়ু প্রভাবিত করে, কিন্তু মৌসুমী বায়ু একদম তার ঋতু অনুযায়ী একদম সমুদ্র স্রোত, মহাসাগরীয় সমুদ্র স্রোতের দিক পাল্টে দিচ্ছে, আমরা সেখানে গিয়ে দেখব। তাহলে আমার প্রথম প্রশ্ন কি ছিল, যদি সে কোনো উপকূল অঞ্চলে বাধা পায় তখন কিন্তু সে ভাগ হয়ে যেতে বাধ্য হবে, উপকূলের উপর দিয়ে তো সমুদ্র স্রোত উঠে যেতে পারবে না, এক সময় যাবে, যেভাবে সমুদ্র জলতল বৃদ্ধি পাচ্ছে, যাক সেটা অন্য প্রসঙ্গ। এবার অস্ট্রেলিয়ার উপকূলে গিয়ে ধাক্কা খেলো, অস্ট্রেলিয়ার উপকূল বাদ দিয়েও আছে নিউজিল্যান্ড, নিউ গিনি, সে কিছু স্থলভাগ পেয়েছে। কোনটা পেয়েছে? পেরু এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত শাখা। আমার মনে হচ্ছে এখানে বোঝার কোনো অসুবিধা থাকার কথা না। এবার ভাগ হয়ে গেল, একটা নিচের দিকে যাবে, অস্ট্রেলিয়ার কোন দিক? অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ, অস্ট্রেলিয়ার ডান দিক, পূর্ব অস্ট্রেলীয় স্রোত, কিছুতেই নাম ভুল হবে না। অস্ট্রেলিয়ার পূর্ব দিক, সেখানে কি পশ্চিম অস্ট্রেলীয় স্রোত হবে? তোমরা আমাকে বলো, অস্ট্রেলিয়ার পূর্ব দিক পূর্ব অস্ট্রেলীয় স্রোত। একটা শাখা এইখানে আমাদের ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো আছে একটু উপরের থেকে দেখা যাচ্ছে, তারপরে জাপানটা শুরু হয়েছে, একটা শাখা এইভাবে চলে গেল, মানে ভাগ স্থলভাগে বাধা পেয়ে দুভাগে ভাগ হয়েছে। এবার এখানে আমি বারবার বলছি, পুরোটা দেখাতে পাচ্ছি না, কিছু কিছু দ্বীপ আছে, দ্বীপের মাঝখান দিয়ে একটা স্রোত সেখানে গিয়ে ভারত মহাসাগরে ঢুকে যাচ্ছে। কিন্তু প্রধান দুটো শাখা, একটা গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোত, এতক্ষণ যেটা বলছিলাম উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলে গেল, আর একটা পূর্ব অস্ট্রেলীয় স্রোত নামে নিচের দিকে চলে গেল, আর একটা শাখা এই অস্ট্রেলিয়ার উত্তর উপকূল বরাবর চলে গেল ভারত মহাসাগরের দিকে। এইবার দেখো, এইখানে যে স্রোতটা সবসময় বলেছি কি, যে উপকূলের পাশ দিয়ে যাবে তার নাম নিয়ে, ফলে এইখানে যে জাপানের উপকূল দিয়ে যাচ্ছে জাপান স্রোত,
কোনো ব্যাপার নেই, একদম নিশ্চিন্ত থাকো। এবার এইটা আয়নবায়ু অধ্যুষিত এলাকা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছিল। এবার জাপান স্রোত জাপানের উপকূল দিয়ে এখানে যেই পৌঁছালো তখন পশ্চিমা বায়ুর প্রভাবে পড়ে, পশ্চিমা বায়ু প্রত্যেকটা স্রোত নিয়ত বায়ু প্রবাহ অনুসারে প্রবাহিত হয়। এবার এখানে গিয়ে সে আবার এদিক থেকে এদিকে। আচ্ছা তোমরা আমাকে একটুখানি বলো, এক সেকেন্ড, তোমরা আমাকে একটুখানি বলো যে এইখানে যে স্রোতটা শীতল কুমেরু স্রোত, তার গতিপথ কোন দিকে ছিল? তার গতিপথ ছিল এভাবে, কারণ পশ্চিমা বায়ু প্রভাবিত অঞ্চল। এখানেও দেখো বাঁ দিক থেকে ডান দিকে, এইটি হচ্ছে সবচেয়ে বড় স্রোত, উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। জাপানের পাশ দিয়ে যখন গেছে সেই স্রোতটা জাপান স্রোত। আচ্ছা জাপানের ডান দিক দিয়ে গেল জাপান স্রোত, জাপানের বাঁ দিকেও তো জল আছে, সেখানে তার নাম সুশিমা স্রোত। আমি সম্পূর্ণ পিডিএফটা দেখানোর আগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ তো সবাই পেয়ে যাবে, তোমরা এখন সবচেয়ে বেশি যেটা টার্গেট করো পিডিএফ। দেখো পিডিএফ দেখলেই কিন্তু স্রোত পড়া হবে না। স্রোত পড়তে গেলে তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে। কি জানতে হবে? কিছু কিছু দেশের নাম, সব দেশ, সব রাজ্য, সব রাজধানী কিচ্ছু দরকার নেই, মহাদেশের মেন মেন যে দেশগুলো সেগুলো জানবে না। আচ্ছা স্রোতগুলো মোটামুটি তোমাদেরকে সমস্তটাই বুঝিয়ে দিয়েছি। এবারে পেরু বা হাম্বল স্রোত, তার বৈশিষ্ট্য, তার বিস্তার কতটা, কত কোটি ঘনমিটার জল বহন করে, এলনিনোর আগমন ঘটলে শীতল পেরু স্রোতের উষ্ণতা বৃদ্ধি পায়, শীতল পেরু স্রোত উষ্ণ স্রোত হয়ে যাবে, এটাও আমি বলেছি। এই শীতল কুমেরু স্রোত আমেরিকার হর্ন অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। এই জিনিসটা, এই হর্ন অন্তরীপে বাধা পেয়ে একটা শাখা একদম চলে গেল আটলান্টিক মহাসাগরের দিকে প্রবেশ করলো, আরেকটা যেটা অপর শাখা উত্তর দিকে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। তারপরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে বললাম, নিউ সাউথ ওয়েলস স্রোত, একটা পূর্ব অস্ট্রেলীয় স্রোত, আর একটা শাখা যেটা গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। বৈশিষ্ট্য, এটি প্রশান্ত মহাসাগরের দীর্ঘতম স্রোত, এই স্রোতের দৈর্ঘ্য 13,600 কিমি। বারবার বলেছি, যখন বোঝাচ্ছিলাম তখনও বললাম যে এই স্রোতটা সবচেয়ে বেশি দীর্ঘ, ক্রান্তীয় অঞ্চলের পার্শ্ববর্তী হয়, এই স্রোতটা উষ্ণ স্রোত। এবার উত্তর নিরক্ষীয় স্রোত, এই যে উত্তর নিরক্ষীয় স্রোত যেটা, সেটা নিরক্ষরেখার উত্তর দিকে আছে উত্তর নিরক্ষীয় স্রোত। এই উত্তর নিরক্ষীয় স্রোত তার সাথে এই যে দক্ষিণ নিরক্ষীয় এবং পেরু বা হাম্বল স্রোতের মিলিত শাখা, এইটা মিলিত হবে, গিয়ে কোন কোন ভাগে ভাগ হচ্ছে তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে। বৈশিষ্ট্য যদি পড়তে না পারো, এত বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, শুধু স্রোতগুলো জানলেই হবে। এই স্রোতটি 20 ডিগ্রি উত্তর অক্ষরেখার প্রায় সমান্তরালে প্রবাহিত হয়। এই স্রোতটি মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে ফিলিপাইন্স পর্যন্ত বিস্তৃত। এই স্রোত যতই, তার মানে মেক্সিকোর উপকূল, এখানে একটু জায়গার নাম তোমাদেরকে জানতে হবে, এই যে মেক্সিকোর উপকূল থেকে একদম ফিলিপাইন্স পর্যন্ত বিস্তৃত। এইগুলো একটুখানি তোমরা জায়গাগুলোর নাম, যদি পড়তে গিয়ে মনে হচ্ছে বুঝতে পারছো না তখন কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তো তোমাদেরকে পিডিএফটা দিয়েই দিচ্ছি। যাই হোক, এরপরে উষ্ণ কুরোশীয় বা জাপান স্রোত, সেই জাপান স্রোত কিভাবে তৈরি হয় সেটা তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছি। আয়ন বায়ুর প্রভাবে উত্তর নিরক্ষীয় স্রোত কি হচ্ছে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এবং অবশ্যই এখানে আয়ন বায়ু প্রভাবিত এলাকা, সে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। এশিয়া মহাদেশের পূর্ব উপকূলে বাধা পেয়ে সে এশিয়ার যে দ্বীপগুলো, জাপানের পাশ দিয়ে জাপান বা কুরোশীয় স্রোত নামে উত্তর দিকে প্রবাহিত হয়। জাপান স্রোত উপসাগরীয় স্রোতের সঙ্গে তুলনীয়। এই উপসাগরীয় স্রোত আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাবো, তার মতোই এই স্রোতের একটি শাখা জাপানের পশ্চিম উপকূল দিয়ে উষ্ণ সুশিমা স্রোত। এই যে বললাম জাপানের ডান দিকে এই স্রোতটা, জাপানের বাঁ দিকে কোন স্রোত যায় তার নাম হচ্ছে সুশিমা স্রোত। এই স্রোতটি কত কিমি দীর্ঘ এগুলো তোমরা একটুখানি দেখে নিবে, বৈশিষ্ট্য এত করে পড়ার দরকার নেই। উষ্ণ জাপান স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূল ও উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে শীতলতা হ্রাস পায়। এরপরে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, সবচেয়ে বড় স্রোত, পুরো এশীয় স্রোতের মূল শাখা একদম, যেটা উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, যেটা বারবার বলছি, এই যে সবচেয়ে বড় শাখা বা সবচেয়ে বড় স্রোত, উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এই কথাটাই বলছিলাম, আলাস্কা স্রোতকে অনেক বইতে শীতল করেছে, আমি নাম মেনশন করতে পারি, এখানে করছি না। আলাস্কা স্রোত অবশ্যই উষ্ণ স্রোত, ওই উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের যে শাখাটা আলাস্কার পাশ দিয়ে, উত্তর আমেরিকার একদম উপরে বাঁ দিকে দেখো আলাস্কা লেখা আছে, আলাস্কার পাশ দিয়ে যেটা যাচ্ছে আলাস্কা উপসাগরে প্রবেশ করছে, উষ্ণ স্রোত। এছাড়া
যেটা শীতল স্রোত, এই যে এটা আলাস্কা স্রোতটাকে অনেক বইতে শীতল স্রোত করেছে, এটা অবশ্যই উষ্ণ স্রোত। এবং ক্যালিফোর্নিয়া স্রোত, তোমরা পুরো পিডিএফটা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে বেরিং স্রোত। অ্যাকচুয়ালি এই যে অংশটাকে ছেড়ে গেলাম, এখানে তো একটা উষ্ণ স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে একটা বিশাল বড় স্রোত। এবার এইখান থেকে শীতল যে সুমেরু মহাসাগর, সেখান থেকে একটা স্রোত, এই যে আমি বললাম ভেতরে ভেতরে আসে, ক্যালিফোর্নিয়া স্রোত কিন্তু অন্তঃস্রোত। এই শীতল স্রোত কামচাটকার পাশ দিয়ে যখন যাবে তখন তার নাম কামচাটকা স্রোত। যখন এইখানে বেরিং প্রণালীতে ছিল তখন তার নাম বেরিং স্রোত। এই দুটো স্রোত মিলিয়ে নাম কি হচ্ছে, এই দুটো স্রোত মিলিয়ে নাম হচ্ছে ওয়াসিও স্রোত। বেরিং স্রোত উত্তর পূর্ব মেরুবায়ুর প্রভাবে বেরিং প্রণালী থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ওকটস উপসাগর থেকে সৃষ্ট ওকটস স্রোতের সঙ্গে মিলিত হয়ে শীতল ওয়াসিও স্রোত নামে শাখালীন ও হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়ে অবশেষে কুরোশীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে। নিরক্ষীয় প্রতিস্রোত, এই কথাটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। এই উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে প্রবাহিত হয়। তার ঠিক মাঝখানে যেটা আয়নবায়ু প্রভাবিত অঞ্চল নয়, যেটা ডোলড্রাম শান্ত অঞ্চল, যেখানে আইটিসিজেড, সেখানে উল্টো দিক থেকে একটা স্রোত, ক্ষীণ স্রোত প্রবাহিত হয়, তার নাম নিরক্ষীয় প্রতিস্রোত। তাহলে এই ছিল আজকের ক্লাস। পিডিএফটা তোমরা পেয়েই যাচ্ছ, আর আমি ক্লাসটা বুঝিয়ে দিলাম। আজকে আবার স্কুলে বোর্ডে এই ক্লাসটা করব, অবশ্যই কিন্তু দেখে নিও, মিস করবে না। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনো বলছি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, হাইপ পয়েন্টটাও যোগ করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারা এতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারে। টাটা।